অস্ত্র রপ্তানির বিধিনিষেধ তুলে নিল জাপান, উদ্বিগ্ন চায়না। WFPর রেশন কমায় রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের হাহাকার, বাড়ছে মানব পাচারের শঙ্কা। ইন্দোনেশিয়ায় যানবাহনে নবায়নযোগ্য বায়োডিজেলের পরীক্ষা শুরু, বৈশ্বিক জ্বালানি সংকটে নতুন আশা। বিটিএস ব্যান্ড দলের এজেন্সি হাইবে এর চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন সাউথ কোরিয়া পুলিশের। চায়নার চাপে আফ্রিকা সফর বাতিলের অভিযোগ তাইওয়ান প্রেসিডেন্টের। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্পা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনল জাপান। কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি করতে পারবে টোকিও। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার এই সিদ্ধান্তকে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় মাইলফলক হিসেবে দেখছে। তবে জাপানের এই সামরিক উচ্চাকাঙ্ক্ষায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ চায়না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ৮ দশকের কঠোর শান্তিবাদী নীতিতে ইতি টানল জাপান। রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভা ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিশেষ বৈঠকে অস্ত্র রপ্তানি নীতিতে আমূল পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা আনুষ্ঠানিকভাবে জানান, এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী সমরাস্ত্র রপ্তানির পথ উন্মুক্ত করেছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই পরিবর্তনকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন। এক এক্স পোস্টের মাধ্যমে তিনি জানান, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে কোনো দেশ একাকী নিজের শান্তি রক্ষা করতে পারে না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে জাপান তার শান্তিবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং প্রতিটি রপ্তানি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে। নতুন এই নীতি অনুযায়ী আগে শুধু উদ্ধার, পরিবহন বা নজরদারির মতো 5টি ক্যাটাগরির সরঞ্জামের যে সীমাবদ্ধতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আমেরিকা এবং ব্রিটেনের মতো যেসব দেশের সাথে জাপানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, এমন 17টি দেশে যুদ্ধজাহাজ, মিসাইল এবং অন্যান্য আধুনিক প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পথ উন্মুক্ত হল। তবে যুদ্ধে লিপ্ত দেশগুলোতে অস্ত্র বিক্রিতে সাধারণ নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন এই নিয়মে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা তুঙ্গে। অন্যদিকে চায়না, নর্থ কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে জাপানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এখন টোকিওর জন্য অপরিহার্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে জাপানের এই সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে বেপরোয়া সমীকরণ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। বেইজিংয়ের দাবি, এই সিদ্ধান্ত এশিয়ায় জাপানি সামরিকবাদের পুনরুত্থান ঘটাবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করবে। চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে এবং যে কোনো প্ররোচনার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। জাপানের সাম্প্রতিক এই বিপজ্জনক পদক্ষেপগুলো তাদের তথাকথিত শান্তিবাদী অবস্থানের মুখোশ খুলে দিয়েছে। জাপান পুনরায় তাদের যুদ্ধযন্ত্র চালু করেছে এবং বিদেশে যুদ্ধ রপ্তানি করছে। আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে অত্যন্ত সজাগ রয়েছি। ফিলিপিন্সের মতো মিত্র দেশগুলো ইতোমধ্যে জাপানি যুদ্ধজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। টোকিওর এই সাহসী পদক্ষেপ একদিকে যেমন মিত্রদের আশ্বস্ত করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক উত্তেজনায় যোগ করছে নতুন মাত্রা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ফান্ড সংকটে বিশ্ব খাদ্য কর্মসূচির রেশন কমিয়ে দেওয়ার ফলে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট ও হাহাকার। মাথাপিছু মাসিক বরাদ্দ $12 থেকে কমিয়ে $7 করায় হাজারো শরণার্থীর জীবন চরম সংকটাপন্ন। রোহিঙ্গা নেতারা বলছেন, রেশন কমে যাওয়ায় বাড়ছে হতাশা, যা তরুণদের মানব পাচার ও অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি বিপজ্জনক সমুদ্রপথে বিদেশ যাবার চেষ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 250 জন। বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বাড়ছে হাহাকার। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP থেকে বরাদ্দকৃত রেশনের পরিমাণ কমিয়ে দেয়ায় জীবন ধারণের ন্যূনতম ব্যয় নির্বাহ করাও দুষ্কর হয়ে উঠেছে। জাতিসংঘের এই সংস্থাটির অর্থ সংকটের কারণে মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা এখন নেমে এসেছে $7।
আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শরণার্থী ক্যাম্পের অভিভাবকহীন পরিবারগুলো। কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া হোসনে আরার মতো হাজারো মানুষের কাছে অল্প এই বরাদ্দ এক চরম অনিশ্চয়তার নাম। নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি জানান, অর্থ সংকটে পরিবার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বছর বছর ভাই আমার তো তিন পয়সা আছে ভাই আর জামানো মগ বাগি মারি ফেলাই তা বেশি হইত মাইন্ডের হনায় ভরা না হারি তো মিলিশিয়া হনা জানুয়ারি বুদ্ধি মরি তার তাই বেশি হইত আর জামারি মগ বাগি মারি আই বেশি অশান্তিত আই চলি ফেরি না পারি হাইলে না পারি তার দেদি ইনো নকলার ভাই তা আই করে চলিও। এদিকে ক্যাম্পের বাইরে কাজ করার অনুমতি না থাকায় এই ত্রাণের উপরই নির্ভর করতে হয় শরণার্থীদের, কিন্তু এখন সেই সহায়তায়ও টান পড়েছে। $60 লইলে আর তো চলতে ফেলতে কষ্ট হয়ে যাবে আর তো মাছ দেখিবা বুড়া তাই 18 বছর হলে হাজ করি না পারি বাইরে নেলি রে সরকারের নির্যাতন করে আর সরকারের দলি ফেরে আনতে চাই কত নেলি না মাত্র আর একটা ক্যাম্পের ভিতরে হষ্টবিষ্ট করে 100, 200, 300 তিনলে টিয়া পাই এলে আজ না বাজার করলে আর তিন নকুলার $60 দিলে আর এনতে কিছু ছলমল বেশি 100-200 টাকা পাই এনে দিনে বাজার করে আর চলি ফিরি পারি $60 দিলে চলিল না পারি আর এখন আর তুন যত সময় দিয়ে আর দুঃখ যার গই আর আগে যেরিমা দিলে এরিমা ছায় আর দাদা। এদিকে আর্থিক সংকটের এই সময়টাতে শরণার্থীদের অভাবকে পুঁজি করছে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। ক্ষুধা নিবারণ আর উন্নত জীবনের প্রলোভনে জরাজীর্ণ ট্রলারে চড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিদেশ যেতে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। গত কয়েক সপ্তাহে আন্দামান সাগরের নৌকাডুবিতে অন্তত 250 জনের সলি সমাধি সেই মরিয়া চেষ্টারই করুণ পরিণতি। আর তো যত দিয়ে ত্রাণ আর শুকুরিয়া $12 দিলে টাইম মারে এখন আর তো হোমি জনের পরে আর তো এখন আর যত রিফিউজি ক্যাম্পের ভিতরে সরকারের কানুন নাই দিয়ে 12 জায়গা হাজ করে আইবার আর তো এখন দুর্দাঙ্গা করে কেঁচো মানের দ্বার গই মালয়েশিয়া দ্বার গই হেঁটে যায় বুড়ো ডুবি মরি দ্বার গই আর কেঁচো দাদি 12 যাতে কিডন্যাপ করে মরি দ্বার গই আইন দিলে ধরনের মারা আর কি করে গই হইরানিত পরি গই। WFP বলছে তহবিল সংকটের ইস্যুতে তারা নিরুপায়। কক্সবাজার ও ভাসানচর দ্বীপের শরণার্থী শিবিরগুলোতে বসবাসকারী প্রায় 120,000 রোহিঙ্গা শরণার্থীরা এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে। পর্যাপ্ত সহায়তা না বাড়ালে বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয় ও অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি শুরু করেছে তাদের পরিকল্পিত B50 বায়োডিজেলের বাস্তব পরীক্ষা। বিভিন্ন ধরনের যানবাহনে এর পরীক্ষামূলক ব্যবহার শেষে আগামী জুলাই থেকে B50 বায়োডিজেল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে স্বস্তির বার্তা দিয়ে অভূতপূর্ব এক পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে B50 বায়োডিজেলের বাস্তব পরীক্ষা চালিয়েছে দেশটি। চলতি বছরের 13 এপ্রিল পর্যন্ত B40 নীতির আওতায় প্রায় 3.9 মিলিয়ন কিলোলিটার পাম তেল ভিত্তিক বায়োডিজেল ব্যবহার করেছে দেশটি। সরকার এখন বাধ্যতামূলক মিশ্রণের হার 40% থেকে বাড়িয়ে 50% নেয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী 1 জুলাই থেকে B50 চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি সব খাতের জন্যই প্রযোজ্য। আমরা 2025 সালের 29 ডিসেম্বর থেকেই এই রোড টেস্ট শুরু করেছি। সব খাতে B50 চালু হবে। B40 ও B50 একসঙ্গে থাকলে অবকাঠামোগত জটিলতা সৃষ্টি হতো, তাই সবকিছু একসঙ্গে B50-তে রূপান্তর করা হবে। মঙ্গলবার ওয়েস্ট জাভার লেমবাংয়ে পরীক্ষামূলকভাবে একটি বাসে B50 জ্বালানি ব্যবহার করা হয়। কর্মকর্তারা জানান, জ্বালানির কার্যকারিতায় পানির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রতিবার ফ্যাটি অ্যাসিডের মিথাইল এস্টার বা বায়োডিজেলের পরিমাণ বাড়ানো হলে এর গুণগত মানও নিশ্চিত করতে হয়। প্রতিটি ধাপে যেমন মনোগ্লিসারাইড ও পানির উপস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে, এগুলোর সীমা নির্ধারিত। যেমন বর্তমানে B40-তে 320 ppm থাকলেও B50-তে তা কমিয়ে 300 ppm করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য নিরাপদ।
এই বায়োডিজেল কতটা টেকসই তা যাচাইয়ে বাস, ট্রাক ও এসইউভি সহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে পাহাড়ি ও বাঁকা সড়কে চালানো হচ্ছে। চালকদের বেশিরভাগই এই বায়োডিজেল ব্যবহারে আগ্রহী, তবে তারা চান নতুন জ্বালানির দাম যেন সবার নাগালের মধ্যেই থাকে। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে এটি নিয়মিতভাবে ব্যবহার হবে, কারণ এটি স্বাভাবিক ও স্থিতিশীল। আমার ব্যক্তিগতভাবে এই জ্বালানি খুবই পছন্দ। এতে শক্তি বেশি, পরিবেশ বান্ধব এবং চালাতে হালকা মনে হয়। ইন্দোনেশিয়ার এই উদ্যোগ জ্বালানি আমদানি কমানো এবং বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। বিশ্বখ্যাত ব্যান্ড দল বিটিএসের এজেন্সি হাইবের চেয়ারম্যান ব্যাং সি হিউকের বিরুদ্ধে অবৈধ শেয়ার লেনদেনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে সাউথ কোরিয়ার পুলিশ। মঙ্গলবার সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানায়, কোম্পানিটির প্রাথমিক শেয়ার বাজারে তালিকাভুক্তির আগে প্রাথমিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা এবং তাদেরকে তার ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত একটি প্রাইভেট ইকুইটি ফান্ডে শেয়ার বিক্রিতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে ব্যাংয়ের বিরুদ্ধে। পুলিশের অভিযোগ, কে পপ সংস্থা হাইবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর ওই ফান্ডটি তাদের অংশীদারি বিক্রি করে এবং পূর্ববর্তী শেয়ার হোল্ডার চুক্তির আওতায় প্রায় 30% মুনাফা পান ব্যাং সি হিউক। এতে তিনি আনুমানিক প্রায় $129 মিলিয়ন অবৈধভাবে অর্জন করেছেন। তবে ব্যাং সি হিউক এর আগে সব অভিযোগ অস্বীকার করেছেন। তাইওয়ান ও চায়নার দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার মাঝে নতুন অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট লাই চিংতে। তিনি দাবি করেন, বেইজিংয়ের চাপের মুখে বাতিল হয়েছে তার আফ্রিকা সফর। দক্ষিণ আফ্রিকার রাজা কিং মেসওয়াতির সিংহাসন আরোহণের 40তম বার্ষিকীতে যোগ দিতে বুধবার দেশ ছাড়ার কথা ছিল তার। তবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ব নির্ধারিত ইসওয়াতিনি সফর স্থগিতের কথা জানান তিনি। তাইওয়ান প্রেসিডেন্ট কার্যালয়ের সেক্রেটারি জেনারেল প্যান মেং আন জানান, চায়নার চাপে পড়ে সেশেলস, মাদাগাস্কার ও মরিশাসে কোনো আগাম সতর্কতা ছাড়াই তাইওয়ানের ফ্লাইং পারমিট বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট লাই আবারও বলেছেন, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।